আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় দর্শকবৃন্দ, আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন। আবার আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। এই ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের এই ভিডিওটি বিশেষ করে যারা কিনা প্রবাসী আছেন, আপনি যদি একজন প্রবাসী হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে কন্টিনিউ করবেন। আশা করি আপনার লাইফের কিছু ঘটে যাওয়া ঘটনা যেগুলোর সাথে হয়তোবা আপনার এই ভিডিওটি খুবই খুবই মিল থাকতে পারে এবং সেই সমস্যাগুলো আপনি কিভাবে সমাধান করতে পারেন সে বিষয়ে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে বিশ্লেষণ করে বোঝানোর চেষ্টা করব। আমরা যারা প্রবাসী আছি আমরা অনেকেই আমাদের প্রবাসী জীবনে কোনো ধরনের টাকা পয়সা আমাদের নিজের কাছে রাখি না। সম্পূর্ণ টাকা পয়সা হয়তোবা বাবার নামে অথবা মার নামে অথবা বোনের নামে অথবা স্ত্রীর নামে আমরা পাঠাই থাকি, কিন্তু পরিশেষে এক সময় গিয়ে দেখি যে হয়তোবা সেটা আমার বাবা অথবা মা অথবা বোন অথবা স্ত্রী কেউই আমার টাকাটা সঠিক পথে তারা খরচ করে নেই, অথবা আমি যখন 5 বছর 10 বছর পরে অথবা নির্দিষ্ট একটা সময়ের পরে আমি যখন দেশে যাইতে চাই তখন কিন্তু আমাদের কাছে কোনো ধরনের টাকা পয়সা থাকে না। তখন আমরা ডিপ্রেশনে চলে যাই বা অনেক ধরনের মেন্টালিটি আমাদের সমস্যা হয়ে থাকে। তো এই ধরনের মেন্টালিটি সমস্যা থেকে কিভাবে আমরা বিস্তার পেতে পারি বা কিভাবে আমরা এগুলো থেকে বাঁচতে পারি সেটাই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানানো এবং বোঝানোর চেষ্টা করে থাকি। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। দেখার পরে যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশের বেল আইকন বাজিয়ে দিবেন। আর আপনি যদি ফেসবুক অথবা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক অথবা ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু শেয়ার করে দিবেন, কারণ আপনার শেয়ারের মাধ্যমে আপনার যারা বন্ধু বান্ধব প্রবাসী আছে তারা অবশ্যই হয়তো সতর্ক হয়ে যাবে এবং সেই সাথে তারা কিভাবে তাদের প্রবাসী লাইফটাকে সেটেল করবে আর কিভাবে তার টাকা পয়সাগুলো সিকিউর রাখতে পারবে সেই বিষয়টিও তারা হয়তো জেনে যাবে। তারপরে আশা করি আর কারো লাইফে এই ধরনের সমস্যা হবে না। তো আজকে আমি আপনাদের সাথে যে কথাগুলো শেয়ার করবো সেই কথাগুলোর জন্য অবশ্যই আমি একটা স্ক্রিনশট স্ক্রিনে দিয়ে দিব, যেগুলো কিনা আমাদের লাইফে ঘটতেছে কিন্তু পরিবারের কাছে কখনো এগুলো প্রকাশ করার চেষ্টা করি না বা প্রকাশ করা প্রয়োজন মনে করি না, কিন্তু অবশ্যই এগুলো আমাদেরকে পরিবারের সাথে আলোচনা করা উচিত। কারণ আমাদের প্রত্যেকটা প্রবাসীর লাইফে কিন্তু অনেক ধরনের ঘটনা আছে যেগুলা আমরা শুধুমাত্র নিজেরাই নিজের ভিতরে রেখে থাকি, পরিবারকে কখনোই জানে না। কারণ আমাদের কষ্টটা আসলে তারা কখনো বুঝতেই পারে না। তারা মনে করে প্রবাসে আসলেই মনে হয় টাকা, আর টাকা কিন্তু প্রবাসে আসার পরে কতটুকু কষ্ট করে টাকা উপার্জন করতে হয় এই বুঝটুকু কিন্তু তাদের ভিতরে নাই। যার কারণে তারা হয়তো যখন এই টাকাটা পায় সেই টাকাটা তারা বিভিন্ন ভাবে খরচ করে ফেলে, হোক সেটা কোনো প্রয়োজনে, হোক সেটা অপ্রয়োজনে, হোক সেটা কেনাকাটার মাধ্যমে তারা বিভিন্ন বাহানা দিয়ে সেই টাকা পয়সাগুলো খরচ করে দেয়। কিন্তু একজন প্রবাসী যখন দীর্ঘদিন প্রবাসে থাকার পরে তারা কিন্তু নির্দিষ্ট সময় দেশে যায় এবং সেই দেশে যাওয়ার পরে তাদের কিন্তু আর মনে চায় না যে ভারী ধরনের কোনো কাজবাজ করুক। অনেকে আমরা হয়তো চিন্তা করি যে টাকা পয়সা গুলা পাঠাইছে সেখান থেকে জমানো টাকা পয়সা দিয়ে আমরা একটা বিজনেস করে থাকবো বা কোনো ধরনের ব্যবসা বাণিজ্য করে থাকবো, কিন্তু যখন আমরা শুনি যে আমাদের কাছে কোনো ধরনের টাকা নাই তখন কিন্তু আর আমাদের কোনো ধরনের উপায় থাকে না, আমরা একটা ডিপ্রেশনে চলে যাই বা আমরা একটা কষ্টের মধ্যে পড়ে যাই। তারই ধারাবাহিকতা আপনারা উপরে একটি স্ক্রিনশট দেখতে পাচ্ছেন। এক ভাই বলছে তার একটি ভিডিওর মাধ্যমে সে 9 বছরের 45 লাখ টাকা দিছে তার মার কাছে এবং সে যখন দেশে যাওয়ার জন্য তার মাকে জানাইছে তখন তার মা বলতেছে তাদের কাছে কোনো ধরনের টাকা পয়সা নেই। তো দেখেন, একজন প্রবাসী যখন প্রবাসে কাজ করে, যারা কিনা সহজ সরল তারা অনেকেই চিন্তা করে যে আমার টাকা পয়সা আমি সম্পূর্ণ যখন ফ্যামিলিকে দিয়ে দিতেছি তারা অবশ্যই হয়তোবা আমাকে নিয়ে চিন্তা ভাবনা করতেছে, আমার টাকা পয়সাটা হয়তোবা তারা ওরকম ভাবে নষ্ট করতেছে না। কিন্তু বাস্তবতা কিন্তু ভিন্ন। বর্তমান সমাজে আমরা যখন হাতে টাকা পাই সেটা যত কষ্টের টাকাই হোক না কেন আমরা কিন্তু সেটা নিয়ে কখনোই চিন্তা করি না যে এই টাকাটা থেকে আমাকে কতটুকু টাকা খরচ করা উচিত এবং কতটুকু টাকা সেভ করা, কারণ আমরা তখন মনে করি যে আমাদের এইটা প্রয়োজন সেটা প্রয়োজন, এই কথাগুলো মনে করে আমরা হয়তো টাকাগুলো খরচ করে ফেলি। এবং সমাজে কি বলবে, আমরা অনেক সময় দেখা গেছে যে অনেক অনুষ্ঠানে বা বিভিন্ন সময় সমাজের দোহাই দিয়ে আমরা টাকা পয়সা অতিরিক্ত খরচ করে ফেলি। একটা বাড়ি ঘর না থাকলে সমাজ কি বলবে, বা এইখানে একটা দাওয়াতে গেছি যদি 5,000 টাকা না দেয় তাহলে সমাজ কি বলবে। তো এরকম নানান ধরনের কিছু আমাদের বদ অভ্যাস আছে যেগুলোর কারণে আমরা আমাদের টাকা পয়সাগুলো সেভ করতে পারি। আসলে আপনি যদি একবেলা না খেয়ে থাকেন তখন কিন্তু আপনার সমাজ আপনাকে খাওয়াবে না। আমরা যারা কিনা প্রবাসী আছি আমাদের ভিতরে অনেকেই আছে যারা কিনা দিনের ভিতরে একবেলা অথবা দুবেলা খাবার খায়, কিন্তু এদেরকে কেউই বিনা পয়সায় অথবা আপনি যদি একবেলা না খেয়ে থাকেন তখন কিন্তু আপনাকে কেউ একবেলা খাবার এসে দেওয়া যায় না। সচরাচর হয়তোবা দু একজনকে পাবেন যারা কিনা খাবার দেয়, বেশিরভাগই না খেয়ে থাকলে। একজন মানুষ কখন না খেয়ে থাকে, যখন কিনা তার কাছে পর্যাপ্ত পরিমাণে টাকা থাকে না তখনই কিন্তু সেই ব্যক্তি না খেয়ে থাকে এবং এরকম না খেয়ে খেয়ে সেই টাকা পয়সাগুলো দেশে পাঠায়। কিন্তু দেশের কয়েকজন পরিবার আছে যারা কিনা তার ওই টাকা থেকে একবেলা না খেয়ে তারা 2 বেলা খেয়ে তার টাকাগুলো সেভ
আছে। আমার মনে হয় না যে কোনো পরিবার পাবেন যে সমস্ত পরিবার থেকে কোনো একজন সদস্য প্রবাসে থাকে এবং সেই সমস্ত পরিবারের কেউ কোনো একদিন না খেয়ে থাকে অথবা 3 বেলার ভিতরে 1 বেলা না খেয়ে থাকে, 2 বেলা খাবার খেয়ে এই প্রবাসীর জন্য কিছু টাকা সঞ্চয় করে। আমার মনে হয় না এই ধরনের কোনো পরিবার বর্তমান সময়ে আপনি পাবেন। তারা কিন্তু ঠিকই 3 বেলা খাচ্ছে, কিন্তু এইখানে আমরা কিন্তু হয়তো অনেকেই 2 বেলা খাচ্ছি অথবা 1 বেলা খাচ্ছি খেয়ে না খেয়ে পরিবারকে একটু খুশি রাখার জন্য, পরিবারকে একটু ভালো রাখার জন্য আমরা আমাদের সম্পূর্ণ টাকাটা পাঠাই থাকি এবং এখানে কিন্তু আমরা আমাদের লাইফের বা জীবনের সবথেকে বড় ভুল করে থাকি এবং এই ভুলগুলা থেকে আমাদেরকে শিক্ষা নেওয়া উচিত এবং এখন থেকেই আমাদেরকে এগুলা থেকে বেরিয়ে আসতে হবে। অন্যথায় আপনি যখন 10 বছর পরে দেশে যাওয়ার চিন্তা ভাবনা করবেন আর ওই সময় যদি আপনি শুনেন যে আপনার পরিবারের কাছে আপনার জন্য কোনো ধরনের টাকা পয়সা নাই, তখন কিন্তু আপনি মনোবল হারিয়ে ফেলবেন এবং সেই সাথে আপনার মেন্টালিটি সমস্যা হতে পারে। তাহলে চলুন বন্ধুরা, এই ভিডিওর কিছু কমেন্টস আপনাদেরকে পড়ে শোনাবো, সেই সাথে আমি নিজের থেকেও আপনাদেরকে কিছু ব্যক্তিগত মতামত দেওয়ার চেষ্টা করবো। একজন ইতালি প্রবাসী, সে 9 বছর 4 মাস পর প্রথমবার দেশে গেছে। এই 9 বছর 4 মাসে কম হলেও 1 কোটি টাকা দেশে পাঠায়। সে দেশে যাওয়ার পরে গিয়ে দেখে তার বাবার অ্যাকাউন্টে মাত্র 522 টাকা আছে। সে পাঠাইছে 1 কোটি টাকার মতো এই 9 বছর 4 মাসে, কিন্তু তার বাবার অ্যাকাউন্টে আছে মাত্র 522 টাকা। তাহলে আপনি চিন্তা করতে পারেন যে তার ফ্যামিলি তার টাকাগুলো কিভাবে উড়াইছে। কিন্তু আপনি যে কিনা প্রবাসী ছিল তাকে আপনি প্রশ্ন করে দেখেন তো সে কতদিন তার ইতালি প্রবাস জীবনে কতদিন সে না খেয়েছিল, এবং তার ফ্যামিলিকে সেম প্রশ্ন করবেন যে আপনারা এই 9 বছর কতদিন না খেয়েছিলেন, আপনারা কতদিন মুরগি মাংস খাইছেন, গরু গোশত খাইছেন, মাছ মাংস খাইছেন। এবং যে কিনা প্রবাসী ছিল তাকে জিজ্ঞাসা করবেন যে ভাই আপনি কতদিন মুরগির মাংস খাইছেন, গরু গোশত খাইছেন এবং মাছ মাংস খাইছেন, যেটা কিনা দেখবেন বিশাল একটা তফাৎ থাকবে। হয়তো বা যে কিনা প্রবাসী ছিল সে হয়তো সারা বছরে 1 বার খাইছে কিনা সন্দেহ, কেউ কেউ হয়তো 2 বার 3 বার 5 বার খাইছে, আবার কেউ কেউ সারা বছরেও খায় না। আমাদের ভিতর অনেকেই আমরা চেষ্টা করি যতটা না খেয়ে পারা যায় আমরা আমাদের টাকা পয়সা গুলো সেভ করে থাকি, কারণ আমরা যে দেশেই থাকি না কেন ওই দেশের কারেন্সি অনুযায়ী আমাদেরকে কিন্তু একেবারে হাই লেভেলের বেতন দেওয়া হয় না। ওই দেশের কারেন্সি অনুযায়ী মোটামুটি আমাদেরকে একটা বেতন দেওয়া হয়, এবং যে বেতনটা আমরা যদি ওই দেশে থাকা অবস্থায় ভালোভাবে খাওয়া দাওয়া করে চলাফেরার চেষ্টা করি তাহলে কিন্তু তেমন কোনো টাকা পয়সা আমাদের আর থাকে না অতিরিক্ত, যার কারণে আমরা খেয়ে না খেয়ে আমাদের সম্পূর্ণ টাকাগুলো আমরা দেশে পাঠিয়ে দিই, মনে করি আমরা একটা নির্দিষ্ট সময় দেশে যাওয়ার পরে ওই টাকা পয়সা দিয়ে সেটা করবো, কিন্তু সেটা কিন্তু পরে গিয়ে আর হয়ে। তারপরে এই ব্যয় লিখছে, তাই এখন আর আগের মতো টাকা পয়সা দেয় না, শুধু 20-30 হাজার টাকা খরচ হয়। আপনি একটু চিন্তা করেন, সে আগের মতো টাকা পয়সা দেয় না, তারপরে সে কমপক্ষে 20-30 হাজার টাকা দেয়। তো আমার প্রশ্ন, একটা ফ্যামিলি চলার জন্য কি 20-30 হাজার টাকা বর্তমান সময়ে কিছুই হয় না? অবশ্যই হয়, কিন্তু তারপরও হয়তো বা সেই ফ্যামিলি গুলা যখন 50 হাজার টাকা পায় সেই 50 হাজার টাকায় উড়িয়ে ফেলে তাদের এইটা লাগে সেটা লাগে, ফ্যামিলিতে সমাজে তাদের চোখে বাঁধে নানান ধরনের সমস্যা। তো যখন কিনা তারা সম্পূর্ণ টাকাটা হাতে পায় তখন কিন্তু তারা সম্পূর্ণ টাকা খরচ করে ফেলে। আপনি যখন শুধু 20 হাজার টাকা দেবেন তখন কিন্তু তারা ওই 20 হাজার টাকার ভিতরে চলার চেষ্টা করবে, কারণ আমাদের পকেট মানি যতটুকু থাকে আমরা কিন্তু তখন ততটুকুর ভিতরে আমাদের সকল আশা আকাঙ্ক্ষা গুলা সীমাবদ্ধ রাখার চেষ্টা করি। এই জন্য আপনি যতটুকু ইনকাম করবেন ওইখান থেকে আপনি হিসাব করবেন যে অর্ধেক টাকা আপনার ফ্যামিলিকে চলার জন্য দিবেন, আর বাকি যে অর্ধেক থাকবে সেই অর্ধেক থেকে অর্ধেক আরো 2 ভাগ করবেন, তার ভিতরে 1 ভাগ আপনি ওই দেশে খাবেন, বাকি আরেক ভাগ আপনি সেভিংস করবেন আপনার কোন একটা ব্যাংক অ্যাকাউন্টে। অবশ্যই আপনি একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলে নেবেন। আপনার যদি না থেকে থাকে তাহলে অবশ্যই বর্তমান সময় অনেক ধরনের ব্যাংকে অনলাইনে ঘরে বসে আপনি অ্যাকাউন্ট করতে পারবেন, ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবেন। তার ভিতরে সিটি ব্যাংক অন্যতম। সিটি ব্যাংকে আপনি যদি অ্যাকাউন্ট করে থাকেন তাহলে আপনি ঘরে বসে সব ধরনের লেনদেন করতে পারবেন, ডিপিএস খোলা থেকে এফডিআর, এবং যে কারো বিকাশে টাকা পয়সা বা কারো ব্যাংকে টাকা পয়সা আপনি ঘরে বসে দিতে পারেন। আপনার কোনো সিমের প্রয়োজন হবে না, কারণ সিটি ব্যাংকে আপনি ইমেলের মাধ্যমে চাইলেই মেসেজ গুলো নিতে পারবেন। এটার জন্য আপনাকে কোনো ধরনের পরেশানিতেও পড়তে। তারপরে এই ভাই লিখছে, আর বাকি টাকা আমি আমার অ্যাকাউন্টে রাখি। তো দেখেন এই ভাই কিন্তু 9 বছর 4 মাস পরে যখন দেশে গিয়ে দেখছে যে তার অবস্থা এরকম যে তার বাবার অ্যাকাউন্টে মাত্র 522 টাকা আছে, তারপরে সে আবারও কিন্তু সে প্রবাসে আসে, ইতালিতে আসে, এবং আসার পরে মাত্র 20-30 হাজার টাকা তার ফ্যামিলিকে খরচের জন্য দিয়ে থাকে, আর বাকি টাকা তার অ্যাকাউন্টে রাখে। তো তার লাইফ থেকে যে 9 বছর চলে গেছে এটা কিন্তু আর কখনোই তার কাছে ফিরে আসবে না, এবং এই 9 বছরে সে যে কষ্টটা করেছে সেই কষ্টটা কিন্তু সে কখনোই ভুলতে পারবে না। তো আপনার আমার উচিত এই ভিডিওটি যারা কিনা দেখতেছেন আমি আপনাদেরকে সতর্ক করবো এতটুকু, ভাই আপনি এখন থেকে সাবধান হন, কারণ আপনার ফ্যামিলি যতই ভালো হোক না কেন, আমার ফ্যামিলি যতই ভালো হোক না কেন, আসলে আমরা যখন টাকা পয়সা হাতে পাই তখন কিন্তু সেটা খরচ করার জন্য আমরা একটু চিন্তা করে থাকি না। তো হয়তো বা মুখে মুখে আমরা বলি বাবা তুমি ভালো থেকো বা তুমি এটা করো সেটা করো খেয়ে নিও, আসলে আমরা যদি এই দেশে ঠিক মতো খাওয়া দাওয়া করি তাহলে ঠিক মতো কিন্তু আমরা দেশে টাকা পাঠাতে পারবো না, তখন তারা মনে করবে যে
আমরা হয়তো টাকা পয়সা গুলা ভিন্ন পথে খরচ করে ফেলি, এটা আমাদের ফ্যামিলির ভিতরে একটা সন্দেহ চলে আসে। কিন্তু আপনি যখন দেশে যাওয়ার পরে দেখবেন যে আপনার অ্যাকাউন্টে টাকা নাই, তাহলে সেই কষ্টটা আসলে আপনার প্রকাশ করার মতো থাকবে না। আপনি একজন মেন্টালিটির সমস্যা করে যাবেন, যেটা কিনা বর্তমান সময়ে অহরহ ঘটতেছে। এইগুলা থেকে আমাদেরকে কিন্তু শিক্ষা নেওয়া উচিত। তারপর এই ভাই লিখছেন যে আপনিও আমার মতো করতে পারেন, আমাদের প্রবাসীদের কষ্ট দেশের মানুষ বুঝবে না। কথা কিন্তু বাস্তব। এই ভাই 9 বছর পরে গিয়ে তার শিক্ষা হয়েছে যে তার প্রবাসের কষ্টটা কিন্তু দেশের কেউ বুঝে নাই, যার কারণে সে এখন সম্পূর্ণ টাকা তার ফ্যামিলির হাতে দেয় না, যতটুকু তার ফ্যামিলিতে খরচের দরকার সে ততটুকু দেয়, আর বাকি টাকাটা তার অ্যাকাউন্টে সেভ করে। সে কিন্তু 9 বছর কষ্ট করার পরেও সে এটা বলে নাই যে আমি আমার ফ্যামিলিকে আর টাকা পয়সা দিব না, এখন থেকে শুধুমাত্র আমি নিজেই টাকা পয়সা রাখবো বা আমি নিজেই খরচ করবো, এটা কিন্তু সে বলে নাই। সে কিন্তু তার ফ্যামিলিকে ঠিকই টাকা পয়সা দিতেছে, বাট অতিরিক্ত দিতেছে না। আগে যেরকম অতিরিক্ত দিত, এখন সে অতিরিক্ত দিতেছে না, যতটুকু দরকার ততটুকুই দিতেছে। তো আপনারাও এই কাজটি করতে পারেন, তাহলে আপনি আপনার লাইফটাকে কিছুটা হলে সিকিউর রাখেন। এখন আপনারা যে স্ক্রিনশটটি দেখতে পাচ্ছেন, এটা আসলে প্রথম যে ভাই কথাগুলো বলছিল তার টাকা পয়সা গুলো এই ভাই ভাগ করে দেখছিল যে আসলে তার পরিবারকে সে কত টাকা দিচ্ছে। 9 বছরে আপনি 45 লক্ষ টাকা ইনকাম করে বাড়িতে দিয়েছেন, সেটা আপনার প্রতি মাসে হিসাব করলে দেখা যায় 41,666 টাকা করে প্রতি মাসে বাড়িতে দিয়েছে। আপনার ফ্যামিলিতে প্রতি মাসে কেমন খরচ হয় সেটা আপনি ভালো জানেন। আসলে আমাদের প্রবাসীদের উচিত নিজের জন্য কিছু সঞ্চয় করা। যাদের ফ্যামিলি অনেক বড়, ওই পরিবারে দেখা যায় এই সমস্যাগুলো বেশি হয়, তখন মা বাবাও স্বার্থপর হয়ে যায়। আসলে দেখেন, ফ্যামিলি যত বড়ই হোক না কেন, তার এতটুকু চিন্তা করা উচিত যে আমার সন্তান প্রবাসে 9 বছর সময় কাটাইতেছে এবং 9 বছরের প্রতিটা উপার্জন যখন আমাকে তারা দিয়ে দিতেছে খেয়ে না খেয়ে, তখন সেখান থেকে কিছুটা হইলেও, যত বড়ই আপনার ফ্যামিলি হোক না কেন, কিছুটা হইলেও আপনাকে সেখান থেকে সঞ্চয় করা উচিত সন্তানের নামে। কারণ বর্তমানের বেশিরভাগ সন্তানগুলাই তারা তাদের সম্পূর্ণ টাকা ফ্যামিলির হাতে অথবা স্ত্রীর হাতে দিয়ে থাকে। তারা কিন্তু নিজের হাতে কোনো ধরনের টাকা পয়সা রাখে না, এমনকি তারা যে খাবে সেই খাবার টাকাটাও কিন্তু তারা রাখে না। সেই খাবার টাকাটাও হয়তো তারা অন্য কারো কাছ থেকে হাওলাত করে নেয়, অথবা বসের কাছ থেকে অতিরিক্ত নিয়ে হাওলাত করে নিয়ে খায়, কিন্তু যখন বেতনটা পায় তখন বেতনের সম্পূর্ণ টাকাটাই কিন্তু দেশে পাঠিয়ে দেয়। এই কারণে যে সমস্ত ফ্যামিলি এই ভিডিওটা দেখতেছেন, তাদের উদ্দেশ্য করে বলবো, ভাই অথবা বাবা অথবা মা, আপনি যেই হন না কেন, অবশ্যই আপনার ফ্যামিলির যে কিনা প্রবাস আছে তাদের টাকা পয়সা গুলা আপনারা একটু সতর্কতার সহিত খরচ করে থাকবেন এবং তাদের জন্য কিছু একটা টাকা আপনারা সঞ্চয় করে থাকবেন। যদি আপনার সন্তান এরকম সহজ সরল মনে আপনাদের হাতে সম্পূর্ণ টাকা তুলে দিয়ে থাকে। তো দেখেন, আরেক ভাই আরেকটি কমেন্ট করেছে যে ভাই, মায়ের নামে কারো কাছে কোনো অভিযোগ করেন না ভাই, কেননা মায়ের পায়ের নিচে সন্তানের ভেস্ত, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার জন্য যদি হাড় ভাঙা পরিশ্রম করেন তবুও তার ঋণ পরিশোধ করতে পারবেন না। সুতরাং ধৈর্য ধরেন, বিপদে পড়লে মহান আল্লাহ তাআলা সঠিক রাস্তা দেখাবে। দেখেন, তো এই ভাই আর কি এটাই বুঝাইতে চাচ্ছে যে আপনি যতই হেনস্থার শিকার হন না কেন অথবা আপনি যতই অবহেলিত হন না কেন ভাই, তারপরে আপনি মার নামে কখনো বদনাম করেন না। এখানে কিন্তু কেউই কারো মার নামে কখনো বদনাম করে না। আসলে প্রত্যেকটা প্রবাসী তাদের ভিতরে যেগুলা থাকে সেই কষ্টগুলা যখন প্রকাশ করতে না পারে বা একটা সময় যখন তার বুক ফাটা কান্না আসে, তখন সে এই কথাগুলা অটোমেটিক তাদের মুখ থেকে বের হয়ে আসে। তারা কিন্তু কখনো এই অভিযোগ করে না যে আমার মা বাবা ভালো না বা এটা না সেটা। তারা তাদের আফসোসটুকু জানায় যে আমি এত বছর প্রবাসী ছিলাম এবং এত বছরের সম্পূর্ণ টাকাটুকু আমরা আমাদের ফ্যামিলিকে দিয়েছিলাম, কিন্তু সেই টাকাটা আসার পরে যখন আমরা না পেয়ে থাকি, সম্পূর্ণ টাকা তো কখনোই পাওয়া সম্ভব না, কারণ প্রত্যেকটা ফ্যামিলিতে একটা খরচ আছে। তো সেখান থেকে কিছুটা অ্যামাউন্টও যদি থাকো, মনে করেন 9 বছরের যে টাকা পয়সা গুলো সে দিছে 45,000 ভিতরে যদি 5 লক্ষ টাকাও থাকতো, তাহলে কিন্তু সেই ছেলেটা দেশে আসার পরে হয়তো বিয়ে শাদী করতে পারতো, অথবা কোনো একটা ব্যবসা বাণিজ্য করতে পারতো বা কিছু একটা করতে পারতো। একজন প্রবাসী ছেলে যখন দেশে যায় এবং তখন তার হাতে যদি টাকা পয়সা না থাকে, তখন কিন্তু তার থেকে অসহায় আর কেউ হতে পারে না, এবং সে কিন্তু তখন তার কাছে টাকা সে চলার মতো সেই দুঃসাহসও তার থাকে না, কারণ সে এই 9 বছর কষ্ট করছে তাদের জন্য। আর কার কাছেই বা টাকা চাইবে? সবাই তো মনে করবে সে যখন প্রবাস থেকে দেশে ফিরছে মনে হয় লক্ষ লক্ষ টাকা সে সাথে করে নিয়ে তারপরেই ফিরছে। প্রবাসে যদি এত লক্ষ লক্ষ টাকা ইনকাম করা যাইতো, তাহলে কেউ প্রবাসে এসে আবারও দেশে যাইতো না। প্রবাসে আসার পরে যখন হাড় ভাঙা পরিশ্রম করার পরে যখন একটু সময় ক্লান্ত হয়ে যায়, তখনই সে দেশে চলে
যাওয়ার চিন্তা ভাবনা করে। তো আপনাদেরকে আরো একটি কমেন্টস আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। এটি হচ্ছে একটা ফ্যামিলির হয়তোবা কোনো বড় সন্তানের মনের কষ্ট, যে কথাগুলো হয়তোবা সে কখনোই তার ফ্যামিলির সাথে শেয়ার করতে পারে না, বাট এটা শুধু তার মনেরটা মনে আছে। আমাদের ফ্যামিলির অনেক ফ্যামিলিতে আছে বড় সন্তান গাধার মতো খাটে, কিন্তু সেই খাটার মূল্য বা সেই কষ্টের মূল্য আমাদের ফ্যামিলির বাকি সদস্যরা কখনোই করে থাকে না। তো আমাদের উচিত আমাদের পরিবারে যারা কিনা কর্ম করে থাকে এবং ফ্যামিলির বড় সন্তান যারা কিনা আছে তাদের কষ্টটুকু বোঝা এবং তাদের কষ্টের ভিতরে কিছুটা হলেও একটু সান্ত্বনা দেওয়া। তো দেখেন এই বড় আর কি এই ভাইটি কি কমেন্টস করছে এবং তার মনের কষ্টটা কিভাবে সে শেয়ার করছে সেটাই আপনাদেরকে শোনাচ্ছি। তো এই ভাই লিখছে, শুধু প্রবাসী ভাইরাই না, আমাদের মতো কিছু পোড়া কপালের সংসারের বড় ছেলেরাও আছে। অর্থাৎ আমরা যারা প্রবাসী আছি শুধু তাদের কপালে যে এরকম হচ্ছে বিষয়টা কিন্তু এমন না। যারা কিনা দেশের ভিতরে কোনো ব্যবসা অথবা কোনো জবের সাথে জড়িত আছে বা কোনো কর্মক্ষেত্রের সাথে জড়িত আছে, কিন্তু সে পরিবারের বড় সন্তান, তাদের সাথে কিন্তু সেম ঘটনাই ঘটতেছে। আমরা যারা দেশে আছি তারাও কিন্তু অনেক সময় আমাদের সম্পূর্ণ টাকা পয়সা আমরা এসে আমার ফ্যামিলির হাতে দিয়ে থাকি। তারা নিজেদের সুখের কথা চিন্তা না করে পরিবারের সবার মুখে হাসি ফুটায়। অর্থাৎ যারা কিনা পরিবারের বড় সন্তান তারা তাদের মন মানসিকতা কিন্তু সবসময় এরকমই থাকে, কিভাবে তার ভাই একটু ভালো থাকবে অথবা তার বোন একটু ভালো থাকবে অথবা তার বাবা মা একটু ভালো থাকবে। তো এটা কিন্তু প্রত্যেকটা পরিবারের বড় সন্তানের মনের ভিতরে এই ধরনের চিন্তা ভাবনা থাকে, এবং যখন এই ধরনের চিন্তা ভাবনা থাকে তখন কিন্তু তার পুরো লাইফটা পরিবারের জন্য তারা দিয়ে থাকে এবং লাইফে যা কিছু করে না কেন সবকিছু পরিবারকে করে দেয়। কিন্তু দিন শেষে তাকেই কথা শুনতে হয় বেশি, পরিবারের সবার কাছে সে মূল্যহীন। তো একজন ছেলে বা পরিবারের বড় যে সদস্যটি আপনার পরিবারের জন্য বাইরে খাটতেছে, গাদার মতো পরিশ্রম করতেছে, সে যখন পরিবারের কাছে কোনো ধরনের মূল্য না পেয়ে থাকে তখন তার মনে যে আঘাতটা হানে বা তার মনের ভিতরে যে কষ্টটা লুকিয়ে থাকে, এটা আসলে কোনো ওজন করার মতো বা আমি যে আপনাদেরকে কথা বলে বুঝাবো এটা কিন্তু সেই ধরনের কোনো কথা না। এটা একমাত্র আপনি যখন নিজে রিয়েলাইজ করবেন ঠিক তখনই বুঝতে পারবেন যে একজন মানুষ কতটা কষ্ট পেতে পারে যখন আপনি তাকে মূল্যায়ন না করবেন, অথবা আপনাকে যদি কেউ মূল্যায়ন না করে থাকে, আপনি পরিশ্রম করার পরে যদি সেটার মূল্যায়নটুকু না পান তখন আপনার মনে কতটুকু কষ্ট লেগে থাকে। তো এই ভাই লিখছেন যে তার কাঁধে ভর করে তারা চলে, কিন্তু তাদের কথার দামই বেশি। অর্থাৎ পরিবারের যে বড় ছেলেটি থাকে তার ইনকামের মাধ্যমে কিন্তু পরিবারটা চলে, কিন্তু সেই পরিবারের বড় ছেলের কোনো কথার দামই থাকে না। কিন্তু যারা কিনা পরিবারের ছোট আছে অথবা অন্য যারা আছে তাদের কথার দামই কিন্তু বেশি থাকে। এটাই কিন্তু সচরাচর আমাদের সমাজে ঘটতেছে এবং এটাই কিন্তু আমরা দেখতেছি। তো এই কারণে আমি বলবো ভাই, আপনি সবসময় আপনার জন্য কিছু করেন। আপনি যেই হন না কেন, আপনি বাবা হন, ভাই হন, যেই হন না কেন, আপনি আপনার সম্পূর্ণ কষ্টের উপার্জিত টাকা পয়সা কখনোই আপনার ফ্যামিলির জন্য করবেন না। কারণ বর্তমান সময়ে আমরা যেগুলা দেখতেছি, যে আমার মনে হয় না যে দুনিয়াতে কেউই আপনার আপন হয়, হোক সেটা মা, হোক সেটা বাবা, হোক সেটা ভাই, হোক সেটা বোন, হোক সেটা স্ত্রী, হোক সেটা সন্তান। আমাদের প্রতিনিয়ত সমাজে যে সকল ঘটনাগুলো ঘটতেছে সেখান থেকে আমরা এটাই হয়তো শিক্ষা পেয়ে। তারপরে এই ভাই লিখছেন, পরিবারের সবার দরকার টাকা আর তার ইচ্ছে সবাইকে ভালো রেখে নিজের প্রাপ্য মূল্যটুকু পাওয়া। আসলে কখনোই মূল্যটুকু আমরা যেটা আশা করে থাকি যে আমার ফ্যামিলি আমাকে মূল্যায়ন করবে বা আমার ভাই আমাকে মূল্যায়ন করবে, এটা কিন্তু কখনোই হয়ে থাকে না। কখনো কখনো নিজের বাবা মাও সব ছেলে মেয়েকে সমান চোখে দেখে না, এটাও কিন্তু বাস্তব একটা ঘটনা। বর্তমান সময়ে আমরা অনেক সময় দেখে থাকি যে আমাদের বাপ মা বা আমাদের ভাই বোন আমাদের সবাইকে সমান চোখে দেখে না। যে একটু টাকা পয়সা ইনকাম করে তাকে এক চোখে দেখে, যে ইনকাম না করে তাকে অন্য চোখে দেখে, অথবা যে ইনকাম করে তাকে অন্য চোখে তাকে অবহেলিত করতেছে, কিন্তু যে পড়াশোনা করতেছে তাকে ভালো চোখে দেখতেছে। আসলে এটা কিন্তু একটা ফ্যামিলির জন্য খুবই খুবই আমি বলবো যে যখন কিনা একটা ফ্যামিলি যখন কিনা একটা ফ্যামিলির যে সকল সন্তানগুলা থাকে, বাবা মা যখন তার সন্তান সবাইকে এক চোখে না দেখে তখন এর থেকে কষ্টের আর কি হতে পারে বলেন? তো এর থেকে কোনো কষ্ট আছে বলে তার মনে হয় না। আসলে এটা কিন্তু বাস্তব। কারণ আমার এক ফ্রেন্ড আছে, সেম ঘটনা তার ফ্যামিলি তার সাথে করতে, এবং সে কিন্তু কখনোই তার পিতামাতাকে বলতে পারতো না বা এই কথাটা বলার মতো না, বা এই কষ্টটা আসলে কাদের কাছে বলে, সাধারণত ফ্রেন্ড সার্কেলের কাছে বলে থাকে, যাদের কাছে বলার পরে তারা একটা মানসিক শান্তি পায়। তো সেম আমার এক ফ্রেন্ড আছে যার ফ্যামিলি ওর সাথে খুবই বাজে আচরণ করতো, বাট ওর ভাইয়ের সাথে খুব ভালো আচরণ করতো। দেখা যাচ্ছে যে ও গাদার মতো বাড়িতে যেরকম খাটতো, ওদের একটা দোকান ছিল সেখানেও ও দোকানদারি করতো, পাশাপাশি পড়াশোনাও করতো। কিন্তু যখন ও খাবার খাওয়ার জন্য যাইতো তখন ও যদি একটা মাছ নিত, হয়তো বা সেই মাছের জন্য ওর বোন ওর সাথে রাগারাগি করতো যে তুই কেন এই মাছটা নিলি, তুই ওইটা নিতে পারতি, তুই সেটা নিতে পারতি। আসলে
আসলে দেখেন আমাদের প্রত্যেকটা মানুষেরই খাবারের একটা চাহিদা থাকে। তো দিন শেষে আমরা যখন খাবার খাইতে বসি এবং সেই খাবার খাইতে বসেই যদি আমাদেরকে এই ধরনের কথাবার্তা শুনতে হয়, তখন আসলে কতটুকু কষ্ট পাওয়া যায় এটা একমাত্র যদি আপনার সাথে ঘটে থাকে তাহলে আপনি রিয়েলাইজ করতে পারবেন, অন্যথায় কিন্তু আপনার দ্বারা এটা বোঝা কষ্ট। তারপরে এই ভাই লিখছেন, তাই তো সবাইকে ভালো রাখার চেষ্টা করে নিজের পরিবার থেকে দূরে থাকার চেষ্টা করি। তো দেখেন এই ভাইয়ের মনে এত কষ্ট থাকার পরেও সে কিন্তু পরিবারকে ভালো রেখে নিজের পরিবার থেকে দূরে থাকার চেষ্টা করে। এমন না সে পরিবার ছেড়ে দিচ্ছে, পরিবারের সাথে কোনো ধরনের যোগাযোগ রাখতেছে না। আসলে পরিবারকে যারা ভালোবাসে তারা কিন্তু এরকমই নিজের কষ্টটুকু শুধুমাত্র নিজের ভিতরেই রাখে, তারপরেও পরিবারকে একটু ভালো রাখার চেষ্টা করে। তো এই ভিডিওটি আপনি যদি একজন বাবা হয়ে দেখে থাকেন, অথবা আপনি যদি একজন মা হয়ে দেখে থাকেন, অথবা আপনি যদি একজন বোন হয়ে দেখে থাকেন, তাহলে অবশ্যই এই ঘটনা থেকে আপনাকে একটা শিক্ষা নেওয়া উচিত। আর সেটি হচ্ছে আপনার ফ্যামিলিতে যারা কিনা কর্ম করে, অথবা আপনার ভাই বোন যতজন আছে বা আপনার ছেলে মেয়ে সন্তান যতজন আছে, তাদেরকে সবসময় এক চোখে দেখার চেষ্টা করবে। কখনোই অন্তত যখন পরিবারের সব সদস্য এক জায়গায় থাকবে তখন সামনাসামনি কাউকে দুই চোখে দেখবেন না বা দুই চোখে বিচার আচার করবেন না, কারণ এটা কিন্তু প্রত্যেকটা সন্তানের মাথার ভিতরে বা ব্রেনের ভিতরে এটা কাজ করে এবং এই কষ্টটা কিন্তু প্রত্যেকটা মানুষের ভিতরে লেগে থাকে। তো একসময় হয়তোবা এটা যারা কিনা অতিরিক্ত ভালো মনের মানুষ তারা হয়তোবা নিজে এই কষ্টটা পাওয়ার পরও ফ্যামিলির সাথে বন্ডিংটা বজায় রাখে, কিন্তু যত দিন যাচ্ছে তত কিন্তু দেখবেন যে মানুষের মেন্টালিটি পরিবর্তন হচ্ছে, মানুষ শিক্ষা নিচ্ছে। তো হয়তোবা আপনার সন্তান আপনাদের কাছ থেকে দূরে চলে যেতে পারে। দেখেন সন্তান যদি বাবা মার পাশে না থাকে তাহলে কে থাকবে বলেন? বাবা মা একটা সন্তান যখন ছোট থাকে তখন যেরকম অনেক কষ্ট করে তাদেরকে লালন পালন করে বড় করে, ঠিক তেমনি বাবা মা যখন বয়স্ক হয়ে যায় তখন তাদেরকে লালন পালন করার জন্য যদি তাদের সন্তানরা না থাকে তখন কিন্তু তাদের মনে যে একটা কষ্ট লাগে সেটা আপনি যখন আপনার লাইফে হবে শুধুমাত্র তখনই আপনি বুঝতে পারবেন। অন্যথায় যদি আপনাকে এই অনুভূতিটা নিতে হয় বা এই অনুভবটা নিতে হয় তাহলে আপনি বর্তমান সময়ে যারা কিনা বৃদ্ধাশ্রমে আছে তাদের সাথে গিয়ে দেখা করতে পারেন। আশা করি কিছুটা হলেও আপনার ভিতরে অনুভূতি। যদিও এই ভিডিওটি অনেক লং হচ্ছে, তারপর এই ভিডিওটি সম্পূর্ণ আশা করি আপনি দেখবেন। যদি প্রবাসী হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি এই ভিডিওটি দেখবেন এবং এই ভিডিওর শেষে আপনাদেরকে কি করা উচিত সেটা নিয়ে কিছু কথা বলবো। তো এতে হয়তো বা আপনার লাইফে আপনি কিছুটা হলেও আপনার লাইফটাকে সিকিউর রাখতে পারবেন এবং আপনার টাকা পয়সা কিছু হলেও আপনি সঞ্চয় করে রাখতে পারবেন, যেটা কিনা আপনার আমার প্রত্যেকটা মানুষের লাইফে প্রয়োজন। তো দেখেন আরেক ভাই কমেন্ট করছে যে সবার অবস্থা এমন, আমার নিজের কাকা 12 বছরে কম করে হলেও 60 লাখ টাকা পাঠাইছে, এখন দেশে এসে তার ধার দেনা করে চলতেছে, নাই ছেলে মেয়ে মানুষ হয়েছে, নাই ভবিষ্যতের জন্য টাকা সঞ্চয় করতে পারছে। তো প্রবাসী ভাইদের বলবো সব টাকা মা বউয়ের হাতে না দিয়ে একটা বড় অংশ ব্যাংকে জমা রাখুন। সাধারণ চাকরির মতো মানুষ সারা জীবন বিদেশে কাজ করতে পারে না, ভবিষ্যতের জন্য সঞ্চয় থাকা উচিত। আসলে এই কথাটুকু যদি আপনি বুঝে থাকেন বা আপনার ফ্যামিলি যদি বুঝে থাকে তাহলে অবশ্যই আপনি সঞ্চয় করে থাকবেন। আর যদি এই কথাটুকু আপনি না বুঝেন তাহলে আপনি কখনোই হয়তো বা সঞ্চয় করতে পারবেন না। এটার কারণ হচ্ছে দেখেন আমরা যখন দেশে কোনো জব করে থাকি তখন আমরা মনে করি যে আসলে আমাদের লাইফটাকে সিকিউর করার জন্য একটা সঞ্চয় করা উচিত, একটা ডিপেস করা উচিত বা আমাদের টাকা পয়সা থেকে কিছু একটা টাকা আলাদা রাখা উচিত, কারণ তখন আমরা আমাদের কষ্টটুকু চোখের সামনে দেখতে পাই। কিন্তু সেম কষ্টটুকু যখন প্রবাসে কেউ করে সেটা কিন্তু আমরা দেখতে পাই না, অথবা সেটা কিন্তু আমরা কেউ অনুভব করতে চাই না। এই জন্য আমি বলবো ভাই কখনোই আপনার ফ্যামিলি হয়তো বা আপনার টাকাটা ওরকম ভাবে সঞ্চয় করবে না, কারণ যখন তারা কিনা হাতে টাকা পয়সা পাবে তখন তারা খরচ করবে, এটাই স্বাভাবিক। যেহেতু তারা আপনার কষ্টটুকু দেখতেছে না যে আপনি আসলে খাওয়া দাওয়া করে টাকা পয়সা পাঠাইতেছেন নাকি খাওয়া দাওয়া না করে দেশে টাকাগুলো পাঠাইতেছেন। এই জন্য আপনার টাকা পয়সা আপনাকেই সঞ্চয় করতে হবে, আপনার ভবিষ্যৎ নিয়ে আপনাকেই চিন্তা করতে হবে। আপনার ফ্যামিলি আপনার টাকা পয়সা বা আপনার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করবে না, তারা সবসময় বর্তমান নিয়ে চিন্তা করবে যে বর্তমানে আপনি তাদেরকে কতটুকু টাকা পয়সা দিতেছেন, কতটুকু খাওয়াইতেছেন, কতটুকু ভালো রাখতেছেন, সেটাই চিন্তা করে থাকবে। তো এই কারণে আপনি যদি একজন প্রবাসী হয়ে থাকেন তাহলে অবশ্যই মাস্ট বি আপনি একটা নিজের নামে ব্যাংক অ্যাকাউন্ট রাখবেন এবং আপনার অ্যাকাউন্টে সবসময় আপনি টাকা পাঠাবেন, কখনোই আপনার ফ্যামিলির কারো অ্যাকাউন্টে টাকা পাঠাবেন না, এতে আপনার লাইফের 12টা বেজে যাবে। তো দেখেন আরেক বোন একটি কমেন্টস করছে, আমার স্বামীও সেম, প্রথম 7 বছর শাশুড়ির কাছে সব টাকা দিত, তখন কিছুই হয়নি, আমার 18 বছর হওয়ার পর থেকে আমার কাছে টাকা দেয়, এখন আলহামদুলিল্লাহ গ্রামে একটা জমি রেখে টিনসের বিল্ডিং করেছে আর শহরে 6 ডিসিম জায়গায় 3 তলা বিল্ডিং করেছে। আলহামদুলিল্লাহ 5টা ফ্ল্যাট ভাড়া দিছি আর নিজের একটা ফ্ল্যাটে থাকি। আর মাশাআল্লাহ
আমার স্বামীও ইনকাম করে। তো এই বোন হয়তো বা সে তার স্বামীর কষ্টটুকু বুঝতে পারছে, যার কারণে সে এটা করছে। তো দেখেন, তার স্বামীও কিন্তু প্রথম 7 বছর তার ফ্যামিলির হাতে টাকা পয়সা দিছে, কিন্তু সেই টাকা পয়সা কোনো কাজে আসে নাই, বা সেই 7 বছরে তার জন্য তার ফ্যামিলি কিছুই করে না। হয়তো ওই প্রথম 7 বছর যদি তার স্ত্রীর হাতে টাকা পয়সা দিত, হয়তো সেও বুঝতো না, কিন্তু সে একটা সময় গিয়ে তারও শিক্ষা হয়, এবং শিক্ষা হওয়ার পরে সে সতর্ক হয়ে যায়, তারপরে সে নিজের জন্য কিছু করছে। তো দেখেন, এই ভাই যখন শহরে একটা বিল্ডিং করছে 3 তলা, এবং সেখান থেকে 5টা ফ্ল্যাট ভাড়া দিছে, অর্থাৎ সে এখন চাইলে কিন্তু দেশে আইসা কিছুদিন বসে বসে হলেও খাইতে পারবে, কারণ তার একটা ইনকাম সোর্স চালু হয়ে গেছে, যেখান থেকে তার একটা মাসিক ভাড়া আসছে। তো ওই ভাড়ার টাকা দিয়ে হলেও সে কিছুটা সময় বসে খাওয়ার সেই সময়টুকু পাবে। কিন্তু আপনি যদি আপনার লাইফে কোনো কিছু না রাখেন বা না করেন, তখন কিন্তু বসে খাওয়ার কথা আপনি ভুলে যাবেন। আপনাকে সারা জীবন গাধার মতো পরিশ্রম করতে হবে, যেটা কিনা প্রবাসে করেছেন। ঠিক তেমনি ভাবে দেশে যাওয়ার পরও যেমনি লাঞ্ছনার শিকার হবেন, ঠিক তেমনি ভাবে গাধার মতো মানুষের দুয়ারে দুয়ারে কাজ করে বেড়াতে হবে। তো এই ভিডিওটি যেহেতু লং হয়ে যাচ্ছে, তাই আর বড় করতে চাচ্ছি না। আর কিছু কমেন্ট আপনাদের জন্য আমি সিলেক্ট করেছিলাম। তো অবশ্যই এই ভিডিওটি যারা কিনা দেখতেছেন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন বাজিয়ে দিবেন, এবং সেই সাথে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। আপনি যদি একজন প্রবাসী হয়ে থাকেন, তাহলে আপনি কোন দেশ থেকে দেখতেছেন তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, এবং সেই সাথে আপনার লাইফে যদি এরকম কোনো ধরনের ঘটনা ঘটে থাকে, সেটাও কমেন্ট সেকশনে জানাতে পারেন। তো এখন আমি আমার পক্ষ থেকে আপনাদেরকে কিছু পরামর্শ দিতে চাই, যেটা কিনা আপনার আমার প্রত্যেকটা মানুষের প্রয়োজন। দেখেন, আমরা যারা প্রবাসে আছি, আমার মনে হয় যে আমরা প্রত্যেকেই গাধার মতো পরিশ্রম করি। আমি কেন প্রত্যেকবার গাধা গাধা এই শব্দটা উচ্চারণ করতেছি? দেখেন, আমরা যে সেক্টরে কাজ করি না কেন, ওই সেক্টরে আমাদের বসের অনেক ধরনের কথাবার্তা আমরা শুনে হয়তোবা সহ্য হয় না, তারপরেও শুনে আমরা চুপচাপ থাকি। গাধা যেরকম তার উপরে যত বড় বোঝাই চাপাই দেখ না কেন, চুপচাপ সে সেই মালটা নিয়ে পথ চলা শুরু করে। ঠিক তেমনি ভাবে আমরা যেখানে কর্ম করে থাকি, সেখানে আমাদের যত সমস্যা আসুক না কেন, বস আমাদের সাথে যত দুর্ব্যবহারই করুক না কেন, আমরা কিন্তু চুপচাপ শুনে মনে করি যে আমাদেরকে এখানে কাজ করতে হবে, কাজের জন্য আসছি, কাজ করতে হবে এবং দেশে টাকা পাঠাইতে হবে, এটাই আমাদের মূল লক্ষ্য থাকে। তাই আমি বলবো, আপনার কষ্টের উপার্জিত টাকা পয়সা আপনি কারো হাতে দিবেন না। হোক সেটা আপনার বন্ধু বান্ধব, হোক সেটা আপনার বাবা মা, হোক সেটা আপনার বোন, হোক সেটা ভাই, হোক সেটা আপনার স্ত্রী, হোক সেটা আপনার সন্তান। একটা কথা মনে রাখবেন, আপনার টাকা পয়সা শুধুমাত্র আপনার কাছে সিকিউর, অন্য কারো হাতে কিন্তু সেটা সিকিউর না, এবং অন্য কেউই কিন্তু আপনার টাকা পয়সা সঠিক ব্যবহার করবে না। তাদের মন মতোই তারা খরচ করবে। আর যদি আপনার টাকা পয়সা আপনার হাতে থাকে, তাহলে প্রত্যেকটা টাকা যখন আপনার হাত থেকে বের হবে, তখন ওই টাকার খরচ সম্পর্কে আপনার জানা থাকবে যে না, এই টাকাটা কোথায় খরচ গেছে। তখন কিন্তু আর আপনি না কাউকে দোষারোপ করতে পারবেন, না আপনি আপনার লাইফের এই কষ্টের জন্য কারো প্রতি অভিযোগ করতে পারবেন। এই কারণে আপনি যদি একজন প্রবাসী হয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনি আপনার নামে একটা ব্যাংক অ্যাকাউন্ট করেন। বর্তমান সময়ে আপনি যে দেশে থাকেন না কেন, ওই দেশের বিভিন্ন এক্সচেঞ্জে অথবা দূতাবাসে গিয়ে আমরা কিন্তু চাইলে ব্যাংক অ্যাকাউন্ট করতে পারি। তার থেকেও বড় কথা হচ্ছে, বর্তমানে কিন্তু বাংলাদেশের বিভিন্ন ব্যাংকগুলা তাদের অনলাইন অ্যাকাউন্ট খোলার অপশন চালু করে দিছে, যার কারণে আপনাকে ব্যাংকেও যেতে হবে না, আপনি কোনো দূতাবাসেও যেতে হবে না, কোনো এক্সচেঞ্জেও যেতে হবে না। জাস্ট ঘরে বসে আপনি তাদের অনলাইন ওয়েবসাইট অথবা অনলাইনে যে অ্যাপস গুলা আছে, সেই অ্যাপস গুলা ডাউনলোড করে অথবা ইনস্টল করে আপনি আপনার ভোটার আইডি কার্ডের মাধ্যমে অথবা পাসপোর্টের মাধ্যমে আপনি কিন্তু চাইলে একটা ব্যাংক অ্যাকাউন্ট করতে পারতেছেন। তাহলে আপনি কেন আপনার ফ্যামিলির অ্যাকাউন্টে সম্পূর্ণ টাকা পয়সা পাঠিয়ে তারপরে আপনি একটা সময় দুশ্চিন্তা? তো এটা হচ্ছে আপনাদের ফার্স্ট স্টেপ, এটা অবশ্যই করবেন। এটা যদি না করেন, তাহলে কিন্তু এখন আপনাদের যে মেসেজ গুলো পড়ে শোনালাম, এরকম ভাবে আপনার সাথে হতে পারে। তখন কিন্তু হাই হুতাশ করে লাভ নাই। এখন থেকে আপনাকে সচেতন হতে হবে। হোক আপনার ফ্যামিলি অনেক ভালো, যতই ভালো হোক না কেন, আমি বলবো যে ভাই, আপনার টাকা পয়সা আপনার হাতে থাকুক, তারপরে আপনি সেখান থেকে যখন যতটুকু দরকার ঠিক ততটুকুই আপনি আপনার ফ্যামিলিকে দিয়ে থাকবেন, আপনি আপনার সন্তানকে দিয়ে থাকবেন, আপনি আপনার স্ত্রীকে দিয়ে থাকবেন। আর বাকি টাকাটুকু আপনি হয়তো কোনো সঞ্চয় করেন অথবা ডিপিএস খোলেন। আপনি একজন প্রবাসী হলে অবশ্যই আপনার নামে একটা ডিপিএস থাকা দরকার, কারণ আপনি দেশে গেলে যাতে করে সেই ডিপিএস এর
টাকাটা হলেও অন্তত থাকে আপনার হাতে এবং সেটা দিয়ে কিছু হলেও আপনি করতে পারেন। দেখেন, এই ভিডিওটি আপনারা যখন দেখতেছেন তার 2-3 দিন আগে একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করি। এক সৌদি প্রবাসী ভাই, বাড়ি হচ্ছে তার বরিশালে। তো সে দেশে যাওয়ার পরে তার হাতে 1 টাকাও নাই। সে সবসময় টাকা পাঠাইছে তার বড় ভাইয়ের নামে। দেখেন, সে ছোট ভাই হয়ে প্রবাসে ছিল এবং তার বড় ভাই ছিল দেশে। তো সে প্রবাস থেকে যত টাকা পাঠাইছে তার ভাইয়ের অ্যাকাউন্টে পাঠাইছে। তো একটা পর্যায়ে গিয়ে দেশে গিয়ে সে দেখতে পায় যে তার যত টাকা ছিল সব টাকা সে তার ভাইয়ের নামে একটা বিল্ডিং করছে, তার ভাইয়ের নামে জায়গা জমিন ক্রয় করছে, তার নামে কিন্তু কিছুই করে নাই। দেখেন, আজকে যদি আপনার টাকা আপনার হাতে থাকে বা আমার টাকা যদি আমার হাতে থাকে, তাহলে কিন্তু আপনি আমি চাইলে আমার নামে কিছু করতে পারবো। তখন কিন্তু এটা কারো ক্ষমতা থাকবে না যে সে তার নামে বিল্ডিং করবে বা সে নিজের নামে জায়গা জমিন কিনবে। এই জন্য আপনি আপনার নামে টাকা রাখেন। তো সে একটা সময় এতটা ডিপ্রেশনে চলে গেছে ওই ভাই, যে এখন সে পাগল হয়ে পার্শ্ববর্তী গ্রামের বা পার্শ্ববর্তী বাড়ির এক পুলিশ সদস্যকে কুপিয়ে হত্যা করে ফেলে এবং এক বৃদ্ধ লোককে পায়ে বাড়ি মেরে তার পা ভেঙে ফেলে। তো যেই পরিবারের এই ক্ষতিগুলো হয়েছে তারা গিয়ে আর কি একটা সময় বললো যে আসলে তার এই সমস্যার পিছনে তার ফ্যামিলি দেয়। কেন দেয়? কারণ সে যখন বিদেশ থেকে দেশে আসছে, সে যে একটা সেভ করবে, সাধারণত সেই সেভ করা টাকাটুকু তার ভাইয়ের কাছ থেকে চেয়ে নিতে হয়। তাহলে বলেন যে এর থেকে আর কি কষ্ট হতে পারে? আমি যদি 10 বছর 15 বছর 5 বছর বিদেশ করে দেশে গিয়ে আমার ভাইয়ের কাছে আমার টাকা চাইতে হয়, আমার বাবার কাছে আমার টাকা চাইতে হয়, আমার স্ত্রীর কাছে আমার টাকা চাইতে হয়, অথবা আমার বিচারের জন্য আমি আমার সঠিক প্রাপ্য মূল্যটুকু পাওয়ার জন্য আমাকে যদি মানুষের দুয়ারে দুয়ারে হাঁটতে হয়, তখন এর থেকে আর কষ্ট কি হতে পারে বলেন? এরকম আরো বহু ঘটনা আপনার আমার চোখে পড়তেছে সোশ্যাল মিডিয়াতে, যে বাবা 10 বছর 15 বছর 20 বছর সে প্রবাস জীবনে কাটিয়ে দিয়েছে শুধুমাত্র তার সন্তানের জন্য, তার ফ্যামিলির জন্য। অথচ সে যখন অসুস্থ হয়ে দেশে ফিরে তখনকার তার ফ্যামিলি তাকে অ্যাকসেপ্ট করে না, অথবা তার স্ত্রী তাকে তালাক দিয়ে চলে যাচ্ছে, অথবা তার স্ত্রী তার নিজের নামে বাড়ি করে সে আরেকজনের সাথে চলে যাচ্ছে। এরকম অহরহর ঘটনা আপনি আমি সোশ্যাল মিডিয়াতে দেখে থাকবো। এগুলো দেখার পরও যদি আপনার আমার চোখ না খুলে, এগুলো দেখার পরও যদি আপনার আমার লাইফে শিক্ষা না হয়ে থাকে, আপনি আমি যদি চিন্তা করে যে সবাই তো আর এক না, এই কথা চিন্তা করলে হবে না। আপনাকে আপনার সিকিউরিটি তাকে নিতে হবে। আপনার সিকিউরিটি অন্য কেউ নিবে না। আপনার টাকা পয়সার সিকিউরিটি যদি আপনি নিজে না নেন, তাহলে অন্য কেউ যে আপনার সাথে এরকম করবে না এটার কোনো গ্যারান্টি নেই। আপনার টাকা যদি আপনার কাছে থাকে তাহলেই শুধুমাত্র সেটার সঠিক আয় ব্যয়ের হিসাব আপনি জানবেন। অন্য কারো কাছে হাতে থাকলে কিন্তু সেটা আপনি জানতে পারবেন। এবং আমাদের ভিতরে অনেকেই দেখতেছি যে আমরা স্টক করে মারা যাচ্ছি, কারণ আমরা যখন আমাদের কষ্টটুকু কারোর সাথে ভাগ করার জায়গা না পাই, তখন আমাদের মনের কষ্টটা ভারী হইতে হইতে আমরা একটা ডিপ্রেশনে চলে যাই এবং সেখান থেকে আমরা একটা সময় মৃত্যুর দিকে ঝুঁকে পড়ি। আমি তাদেরকে বলবো, যাদের মনে অনেক কষ্ট আছে তারা কখনোই এই ধরনের মৃত্যুর ডিসিশনটা বেছে নেবেন না। আপনি জাস্ট যেই কারণে আপনার মনের ভিতরে কষ্ট, আপনি তাদের থেকে একটু দূরে চলে যান, তাদের থেকে আপনি সম্পর্ক একটু কমিয়ে দেন, দেখবেন আস্তে আস্তে আপনার সব সমস্যার সমাধান হয়ে গেছে। আর আপনি যদি একজন প্রবাসী হয়ে থাকেন, তাহলে এখন থেকে সতর্ক হয়ে যান যে দুনিয়াতে আপনার আপন বলতে কেউ নাই, কারণ আপন বলতে কেউ হয় না। যতদিন আপনার ইনকাম আছে ততদিন সবাই আপনার আপন। যখন দেখবেন আপনার ইনকাম চলে গেছে, তখন আর কেউ আপনার পাশে আগের মতো থাকবে না, হোক সেটা বন্ধু বান্ধব, হোক সেটা স্ত্রী, যেই হোক না কেন। তো এই কারণে আপনার ইনকামটুকু আপনি সব সময় কিভাবে সিকিউর রাখবেন, এটা কিন্তু আপনাকেই ভাবতে হবে এবং এখন থেকে ভাবতে হবে। এবং এটার জন্য কখনো মৃত্যুর পথ বেছে নেওয়া যাবে না। কখনো স্টক করার মতো কাজে বা স্টক করার জন্য যে টেনশনটুকু, যে প্রেশারটুকু, এটা আপনার ভিতরে আপনার আসতে দেওয়া যাবে না। আপনাকে বেঁচে থাকতে হবে এবং বাঁচার জন্য যা করা দরকার আপনাকে সেটাই করতে হবে। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন বা শুনবেন। আশা করি এই ভিডিওটি দেখার পরে আপনার লাইফের হয়তো অনেক কিছুই ঘটতেছে এরকম, সেগুলো থেকে শিক্ষা নেবেন এবং সতর্ক হবেন। তো মূলত এই ভিডিওটা প্রবাসী ভাইদের জন্যই মেক করা। তো আশা করি আমার কষ্টের ভিডিওটুকুতে আপনাদের বিন্দুমাত্র হলে উপকার আসবে, এবং যদি উপকার এসে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন বাজিয়ে দিতে পারেন এবং এই ভিডিওটি আপনি আপনার টাইমলাইনে শেয়ার করে রাখতে পারেন, যাতে করে আপনার ফ্রেন্ড সার্কেলরাও এটা শুনতে পারে বা দেখতে পারে। আর যদি আপনি ফেসবুক অথবা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, তাহলে অবশ্যই ফেসবুক অথবা ফেসবুক পেজটি ফলো এবং লাইক করতে ভুলবেন না। সেই সাথে ভিডিওটি শেয়ার করে এই ভিডিওর ভিতরে একটা কমেন্ট করে দিবেন। তাহলে আমরা যে এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও তৈরি করি, তার জন্য আমাদের কিছু একটা তো পেতে হবে, তাই না? এই কষ্ট শুধুমাত্র আপনারা যখন একটা ফলো এবং লাইক করবেন অথবা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটা কমেন্টস করবেন, সেটা
যেটার মাধ্যমে আমাদের আইডি গুলা গ্রো করে। তো যখন গ্রো করে তখন আমাদের কাছে অনেক ভালো লাগে, আর এই ভালো লাগাটুকুই আমাদের পাওয়া। তো আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন। পরবর্তীতে কোন বিষয় নিয়ে আপনাদের ভিডিও চাই সেটা অবশ্যই আপনারা চাইলে জানিয়ে দিতে পারেন, চেষ্টা করবো সেই বিষয় নিয়ে আপনাদের সাথে ভিডিওতে কথা বলার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।